সকাল 10টা বাজছিল। দিল্লির একটি কর্পোরেট বিল্ডিংয়ের ভেতর রিসেপশনের পাশে রাখা বেঞ্চে একটি ছেলে চুপচাপ বসেছিল। নাম ছিল আদিত্য এবং দেখতে পায় ৩০ বছরের মতো লাগছিল। হাতে ধরা ফাইলটি সে বারবার খুলছিল, আবার বন্ধ করছিল। কাগজগুলো ছিল একদম সাধারণ, কিন্তু এই কাগজগুলোর মধ্যেই তার পুরো জীবনটা সিমটানো ছিল। কখনো ঘড়ি দেখছিল, কখনো সামনে দিয়ে হেঁটে যাওয়া মানুষদের। প্রত্যেকেই কোথাও না কোথাও যাওয়ার তাড়াহুড়োই ছিল, কিন্তু আদিত্য সেখানেই স্থির হয়েছিল, যেন সময় তার জন্য থমকে গিয়েছিল। আজ তার ইন্টারভিউ ছিল, এবং এই ইন্টারভিউ তার কাছে শুধু একটা চাকরির প্রশ্ন ছিল না, বরং আত্মসম্মান, আশা এবং আগামী জীবনের প্রশ্ন ছিল। আদিত্য কোনো বড় ঘর থেকে আসেনি, তার পড়াশোনা সহজ ছিল না। কখনো ফিসের জন্য অপেক্ষা, কখনো বই ধার করা, কখনো বাড়ি থেকে দূরে থেকে ছোটখাটো কাজ করা। কিন্তু সে একটা কথা সবসময় আঁকড়ে ধরে রেখেছিল: কঠোর পরিশ্রম আর সততা। ইন্টারভিউ রুমের ভেতর থেকে নাম ডাকা হচ্ছিল। কিছু মানুষ আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ভেতরে যাচ্ছিল, কেউ কেউ বাইরে বেরিয়ে এসে ফোনে হাসি মুখে কথা বলছিল। আদিত্যের বুক দুরুদুরু করতে লাগল। তখনই রিসেপশন থেকে আওয়াজ এলো, আদিত্য কুমার। সে উঠে দাঁড়াল। কদম কিছুটা ভারী ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। ইন্টারভিউ রুমে ঢুকেই তার নজর পড়ল সামনে বসে থাকা এক মহিলার উপর। তিনি ছিলেন HR ম্যাডাম। বয়স প্রায় ২৭ বছর। মুখে সারল্য, চোখে আত্মবিশ্বাস এবং ব্যবহারে এক স্থিরতা। না ছিল অতিরিক্ত কড়াকড়ি, না ছিল কৃত্রিম হাসি। ইন্টারভিউ শুরু হল। প্রশ্নগুলো সাধারণ ছিল: পড়াশুনো, অভিজ্ঞতা, চিন্তাভাবনা। আদিত্য কোনো গল্প বানাল না, যা সত্য ছিল সেটাই বলল। যেখানে অভিজ্ঞতা ছিল না, সেখানে বলল শেখার জন্য প্রস্তুত আছি। HR ম্যাডাম তার কথা খুব মন দিয়ে শুনছিলেন। কখনো তার দিকে তাকাচ্ছিলেন, কখনো ফাইলের পাতাগুলো উল্টাচ্ছিলেন। ইন্টারভিউ শেষ হল। কিছু মুহূর্ত ঘরের ভেতর নিস্তব্ধতা ছিল। তারপর HR ম্যাডাম ফাইল বন্ধ করে বললেন, আদিত্য বাইরে বসুন, আমি ডাকব। আদিত্য বাইরে চলে এলো। সেই একই বেঞ্চ, একই জায়গা, কিন্তু এখন অপেক্ষাটা আরও ভারী মনে হচ্ছিল। সময় ধীরে ধীরে কাটছিল। প্রতিটি মিনিট তার বুকের ওপর বোঝা হয়ে চাপছিল। কিছুক্ষণ পর দরজা আবার খুলল। আদিত্য, ভেতরে আসুন। সে আবার ঘরে গেল। HR ম্যাডাম সরাসরি তার দিকে তাকালেন। কণ্ঠস্বর শান্ত ছিল, আমি তোমাকে চাকরিটা দেব। আদিত্যের ভেতরে যেন কিছু একটা ভেঙে আবার জোড়া লাগল। আশা হঠাৎ প্রাণ ফিরে পেল। কিন্তু পরের মুহূর্তেই যে শব্দগুলো এলো, সেগুলো তাকে চমকে দিল। তবে যা বলবো সেটা করতে হবে। আদিত্যের মুখের রং বদলে গেল। তার মনে একসাথে অনেকগুলো চিন্তা দৌড়াতে লাগল: দারিদ্র্য, বাধ্যবাধকতা, ভয় এবং সবার ওপরে আত্মসম্মান। সে নজর নামিয়ে নিল। কিছু মুহূর্ত চুপ থেকে তারপর সাহস করে বলল, ম্যাডাম, আমি পরিশ্রম করতে পিছপা হব না, কিন্তু যদি কথা কোনো ভুল আপোষের হয় তবে আমি ক্ষমা চাইছি। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। HR ম্যাডাম তাকে খুব মন দিয়ে দেখলেন। তার চোখে কোনো রাগ ছিল না, বরং এক অদ্ভুত তৃপ্তি ফুটে উঠেছিল। তিনি কিছুটা সামনের দিকে ঝুঁকে বললেন, আদিত্য, তুমি এখন যা বললে এটাই কারণ যে আমি তোমাকে এই চাকরিটা দিতে চাই। আদিত্য অবাক হয়ে তার দিকে তাকাল। তিনি আরও বললেন, আমার শর্ত কোনো সওদা নয়। আমি শুধু চাই যে তুমি কাজের পাশাপাশি মনুষ্যত্বকে কখনো পেছনে ফেলে না দাও। তারপর তিনি টেবিলের ড্রয়ার খুলে একটা ছোট খাম বের করে তার দিকে বাড়িয়ে দিলেন। আজ দুপুরের খাবার খেয়ে নিও, আর বাড়িতে ফোন করে জানিয়ে দিও যে সব ঠিক আছে। আদিত্য কিছু মুহূর্ত কোনো কথা বলতে পারল না। তার চোখ ভিজে এলো। ম্যাডাম, আমি HR ম্যাডাম মৃদুস্বরে বললেন, শব্দের প্রয়োজন হয় না, সময় নিজেই বলে দেবে। আদিত্য যখন বিল্ডিং থেকে বাইরে বেরোল, তখন শহরটা একই ছিল, মানুষগুলোও এক ছিল, কিন্তু তার ভেতরটা বদলে গিয়েছিল। সে জানত না এই সাক্ষাৎ তার জীবনকে কোন দিকে নিয়ে যাবে। সে শুধু এটা জানত যে আজ সে শুধু চাকরিই পায়নি, সে ভরসা পেয়েছিল। আদিত্যের পরের দিনটা আর আগের মতো ছিল না। সে যেভাবে নিজের জীবন নিয়ে লড়াই করছিল তা এখন এক নতুন মোড় নিয়েছিল। ইন্টারভিউয়ের পর সে চাকরিটা পেয়ে গিয়েছিল, কিন্তু এখন তার মনে হচ্ছিল যে এই চাকরিটা শুধু একটা সাধারণ চাকরি ছিল না, এটা একটা দায়িত্ব ছিল। নিজের আত্মসম্মান বজায় রাখার এবং সেই মনুষ্যত্বকে ভুলে না যাওয়ার যা HR ম্যাম অনন্যা তার থেকে আশা করেছিলেন। অফিসে প্রথম কয়েকদিন আদিত্য তার পুরো পরিশ্রম ঢেলে দিল। সে শুধু নিজের কাজে দক্ষ হচ্ছিল না, বরং সে বুঝতে পারছিল মানুষ তাকে কিভাবে দেখছে। তার পরিশ্রম আর সততা মানুষের মনে জায়গা করে নিচ্ছিল, এবং এটাই তাকে শক্তি দিচ্ছিল। কিন্তু অফিসের কাজের পাশাপাশি তার মনে একটা প্রশ্ন ছিল, সে কি সত্যি সেই পথে চলছে যে পথের আশা অনন্যা তার থেকে করেছিলেন? সে কি নিজের কাজ আর মনুষ্যত্ব দুটোই সঠিকভাবে পালন করতে পারছে?
এই প্রশ্ন আদিত্যের মনে বারবার আসছিল এবং একদিন অফিসের পর সে অনন্যার সাথে দেখা করার জন্য বাইরে বেরিয়ে এলো। এবার সে শুধু কোনো ক্লায়েন্ট মিটিংয়ের জন্য নয়, বরং একজন ভালো বন্ধুর মতো অনন্যার সাথে দেখা করতে গিয়েছিল। দুজনে পার্কে দেখা করলেন। সেখানে একটি বেঞ্চে বসে আদিত্য অনন্যাকে বলল, ম্যাম, আমি চাকরি তো পেয়ে গেছি, কিন্তু আপনি কি আমার উপর খুশি? আমি কি সত্যি সেই মানুষ হতে পারছি যা আপনি চেয়েছিলেন? অনন্যা কিছুক্ষণ চুপ থাকল, তারপর তার দিকে তাকিয়ে মৃদু হাসল। আদিত্য, তুমি খুব ভালো কাজ করেছ। তোমার আত্মবিশ্বাস বেড়েছে এবং সবথেকে বড় কথা হল তুমি নিজের সততার সাথে কখনো আপোষ করো না। আমি খুশি এবং আমার বিশ্বাস আছে যে তুমি সঠিক পথেই আছো। আদিত্য একটু আশ্বস্ত হল, কিন্তু তার মনে তবুও কিছু প্রশ্ন আর সন্দেহ ছিল। কিন্তু অনন্যা, যদি আমি কখনো ভুল পথে পা বাড়াই, তবে কি আপনি আমাকে আবার সঠিক রাস্তায় ফিরিয়ে আনার জন্য থাকবেন? অনন্যা তার চোখের দিকে তাকিয়ে বলল, আমরা সবাই ভুল করি আদিত্য, কিন্তু যদি তুমি সত্যি নিজের ভেতর সেই পরিবর্তন এনে থাকো যা আমি চাই, তবে আমি তোমার সাথে আছি। তোমার থেকে যে আশা আমি করেছিলাম তা এখন পূর্ণ হয়েছে। আদিত্যের এখন সত্যি মনে হতে লাগল যে অনন্যা তার জন্য শুধু একজন বস ছিলেন না, বরং তিনি তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। ইতিমধ্যে দুজনের সম্পর্ক শুধু কাজের গণ্ডিতে সীমাবদ্ধ থাকল না, এখন এটা এক গভীর বন্ধুত্ব ও বোঝাপড়ার দিকে এগিয়ে গিয়েছিল। আদিত্য কখনো নিজের ভুলগুলো অনন্যার সাথে শেয়ার করত এবং অনন্যা কোনো বিচার ছাড়াই তাকে বোঝাতেন। এটা নিঃসন্দেহে খুব মজবুত এক বন্ধন হয়ে উঠছিল। তাদের মাঝে ধীরে ধীরে এক অদ্ভুত বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু দুজনে কখনোই এই কথা শব্দের মাধ্যমে প্রকাশ করেননি। তারা দুজনেই জানতেন যে সময় এলে এই সম্পর্ক নিজেই নিজের গতিপথ ঠিক করবে। দুজনের মনেই একে অপরের প্রতি শ্রদ্ধা ছিল, কিন্তু সেটা ভালোবাসার চাইতেও বেশি কিছু ছিল। এটা এমন এক অনুভূতি ছিল যা খুব গভীরে প্রথিত ছিল, শব্দের বাইরে। যাই হোক, আদিত্য এখন পুরোপুরি অফিসের সাথে খাপ খাইয়ে নিয়েছিল। কাজে এখন তার কোনো ভয় ছিল না, বরং আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছিল। সে দিনের পর দিন নিজের পরিশ্রম দিয়ে শুধু নিজেকেই প্রমাণ করছিল না, বরং অনন্যার প্রত্যাশাও পূরণ করছিল। সে এখন শুধু একজন ভালো কর্মীই ছিল না, বরং নিজের ব্যবহারে সে একজন ভালো মানুষ হয়ে উঠেছিল। কিন্তু এক প্রশ্ন সবসময় তার ভাবনায় আসত, এই সম্পর্ক কি শুধু অফিস পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, নাকি এর মধ্যে আরও কিছু লুকিয়ে আছে? সে আর অনন্যা দুজনেই কি সেই একই অনুভব করছিলেন যা তাদের বাড়তে থাকা সম্পর্কের মাঝে লুকিয়েছিল? এই সম্পর্ক কি এখন এক গভীর বন্ধুত্ব থেকে অন্য কিছুতে পরিণত হয়েছিল? কিছুদিন পর এক সন্ধ্যায় আদিত্য ঠিক করল যে সে নিজের মনের কথা বলবে। সে জানত যে যদি এখনও সে নিজের অনুভূতিগুলো চেপে রাখে, তবে সে শুধু নিজেকে নয়, বরং অনন্যাকেও সেই গভীর সম্পর্ক থেকে দূরে সরিয়ে দেবে যা এখন দুজনের মাঝে বাড়ছিল। সেই সন্ধ্যায় অফিসের পর আদিত্য আর অনন্যা পার্কে দেখা করলেন, যেমনটা তারা প্রায়ই করতেন। আদিত্য কিছু ভেবে বলল, অনন্যা, আমি সবসময় ভাবি যে আমাদের সম্পর্কটা কতটা স্পেশাল। আমাদের দুজনের মধ্যে যে নীরবতা আছে তা এখন আর আমার কাছে অপরিচিত লাগে না। তুমিও কি তাই অনুভব করো যা আমি অনুভব করছি? অনন্যা আমিত্বের দিকে তাকালেন। তার চোখে সেই গভীর চিন্তা ছিল, যেন তিনি নিজের ভেতরের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করছিলেন। কিছুক্ষণ চুপ থাকার পর অনন্যা বললেন, আদিত্য, আমি তোমার প্রশ্নের উত্তর সরাসরি শব্দ দিয়ে দিতে পারছি না, কিন্তু আমি তোমাকে এটা বলতে পারি যে আমাদের মাঝে যা কিছু আছে তা শুধু বন্ধুত্ব নয়, এটা অন্য কিছু, খুব বিশেষ কিছু। কিন্তু আমার ভয় লাগে, আমরা কি সত্যি এটা বুঝতে পারছি? আদিত্য মৃদু হেসে বলল, আমার মনে হয় আমরা দুজনেই এটা বুঝি, কিন্তু আমাদের এটা শব্দে বলা উচিত নয়। আমাদের সম্পর্ক এখন শব্দের চেয়েও অনেক বেশি। এটা একটা বোঝাপড়া, এটা শ্রদ্ধা এবং সেই অনুভূতি যা আমরা দুজনেই একে অপরের জন্য অনুভব করি। অনন্যা মাথা নিচু করে নিলেন। আমি ভয় পাই আদিত্য, যদি আমরা এটাকে শব্দে বেঁধে ফেলি, তবে কি এই সম্পর্কটা আগের মতোই থাকবে যেমনটা এখন আছে? আমরা কি এটাকে সততার সাথে বাঁচিয়ে রাখতে পারব, নাকি ভয়ের কারণে কিছু হারিয়ে ফেলব? আদিত্যের চোখে এক গভীর বোধগম্যতা ছিল। সে জানত যে অনন্যার ভয়টা যৌক্তিক ছিল, কিন্তু সে অনন্যার হাতটা আলতো করে ধরে বলল, আমি তোমার ভয়টা বুঝি অনন্যা, কিন্তু আমরা কি সত্যিই এই সম্পর্কটাকে ভয়হীনভাবে বাঁচতে পারি না? আমাদের দুজনকে এটা জানার প্রয়োজন আছে যে যদি আমরা এটাকে এক ধাপ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিই, তবে আমাদের একে অপরের ওপর পুরো বিশ্বাস রাখতে হবে। আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে যাই হোক না কেন আমরা একে অপরের পাশে থাকব। আমি সব সময় তোমার সাথে থাকব।
অনন্যার চোখে জল ছিল। তিনি কিছু বলতে চাইছিলেন, কিন্তু শব্দগুলো যেন গলায় আটকে গিয়েছিল। আদিত্য, তুমি কি সত্যি এটা অনুভব করো যে আমরা একে অপরের সাথে আমাদের ভবিষ্যৎ ভাগ করে নিতে পারি? তুমি কি জানো আমি ভয় পাই, কারণ কখনো ভাবিনি যে আমি নিজের মনের সিদ্ধান্তের ব্যাপারে কারো সাথে কথা বলবো। আদিত্য তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, অনন্যা, আমাদের মনের কথা শুনতে হবে, আমাদের ভয়কে একপাশে সরিয়ে রাখতে হবে, এবং সেটাই করতে হবে যা আমাদের দুজনের জন্য সঠিক মনে হয়। আমরা দুজনে এ পর্যন্ত যে পথ পাড়ি দিয়েছি তা সহজ ছিল না, কিন্তু তুমি কি আমাকে এই ভরসা দিতে পারো যে আমরা এটাকে একসাথে পূর্ণ করব? আদিত্যের কণ্ঠে এমন এক বিশ্বাস ছিল যা অনন্যা প্রথমবার অনুভব করেছিলেন। তিনি জানতেন যে আদিত্য যা বলেছে তা ঠিক ছিল। এই ভয়, এই সংকোচ সবকিছু ছেড়ে এখন তাকে নিজের অনুভূতির সত্যের মুখোমুখি হতে হবে। আমি তোমার সাথে আছি আদিত্য, অনন্যা ধীরে ধীরে বললেন। তুমি ঠিকই বলেছ, যদি আমাদের এটাকে এগিয়ে নিয়ে যেতে হয় তবে আমাদের ভয় ছাড়তে হবে এবং এই সম্পর্ককে পুরোপুরি আপন করে নিতে হবে। আমার বিশ্বাস আছে যে আমরা দুজনে একে অপরের সাথে আমাদের স্বপ্নগুলো সত্যি করতে পারব। আদিত্য অনন্যার দিকে তাকাল এবং তার চোখে এক নতুন আত্মবিশ্বাস ছিল। তবে তুমি কি আমার জীবনের অংশ হতে চাইবে অনন্যা? আদিত্য জিজ্ঞেস করল। অনন্যা চোখ বন্ধ করলেন এবং তারপর ধীরে ধীরে বললেন, হ্যাঁ আদিত্য, আমি তোমার সাথে আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আমি তোমার সাথে এই যাত্রায় চলার জন্য প্রস্তুত। এটা সেই মুহূর্ত ছিল যখন দুজনের মাঝখানের নীরবতা এক নতুন দিশা খুঁজে পেল। এটা সেই মুহূর্ত ছিল যখন দুজনে একে অপরের সাথে নিজেদের সম্পর্ককে এক নতুন শুরু উপহার দিল। এখন তাদের সম্পর্ক শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ ছিল না, এটা ছিল এক প্রেমের গল্প যা ধীরে ধীরে আকার নিচ্ছিল। এবং এখন দুজনেরই বিশ্বাস ছিল যে এই সম্পর্ক শুধু এক ধাপ এগিয়ে যাওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু ভবিষ্যতে কি হবে তা কেউ জানত না। সময় একইভাবে নিজের গতিতে চলতে লাগল। আদিত্য আর অনন্যার সম্পর্ক এখন এক নতুন মোড় নিয়েছিল। যতবার দুজনে একে অপরকে দেখতেন ততবারই তাদের চোখে সেই গভীর বোঝাপড়া আর ভালোবাসা স্পষ্ট ধরা পড়ত। তারা এখন তাদের সম্পর্ককে শুধু বন্ধুত্বের রূপ হিসেবে দেখছিলেন না, বরং এক মজবুত ও সত্য সম্পর্কের রূপ হিসেবে অনুভব করছিলেন। দুজনের মনে যে অনুভূতি ছিল তা শব্দের চেয়ে অনেক বেশি ছিল। এটা ছিল এক পরিপক্কতা, এক সম্মান এবং এক সত্য প্রেমের উপলব্ধি। কিন্তু এখন দুজনেরই একটি বড় পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল। তারা কি সত্যি এই সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন? কিছুদিন পর আদিত্য আর অনন্যা নিজেদের পরিবারের সাথে এ ব্যাপারে কথা বলার সিদ্ধান্ত নিলেন। আদিত্যের ভয় ছিল যে তার পরিবার হয়তো এটা পুরোপুরি বুঝতে পারবে না। সে জানত যে তার পরিবারের জন্য এই সম্পর্ক এক নতুন এবং অদ্ভুত বিষয় ছিল, কিন্তু এখন সে এটা অনুভব করেছিল যে যদি তারা একে অপরের সাথে নিজেদের জীবন শুরু করতে চায় তবে পরিবারের সম্মতি জরুরি ছিল। আদিত্য একদিন অনন্যাকে বলল, অনন্যা, আমার মনে হয় আমাদের পরিবারের সাথে এ বিষয়ে কথা বলা উচিত। আমাদের সম্পর্ককে এখন আমাদের দুজনকে ছাড়াও আমাদের পরিবারগুলোরও বোঝার প্রয়োজন আছে। তুমি কি এর জন্য প্রস্তুত? অনন্যা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর মাথা নিচু করে নিলেন। আমি প্রস্তুত আদিত্য, কিন্তু আমার ভয় লাগে যে আমার পরিবারকে এটা বোঝাতে অনেক সময় লাগবে। তুমি কি সত্যি বিশ্বাস করো যে আমাদের পরিবার এটা মেনে নেবে? আদিত্য তার দিকে তাকিয়ে মৃদু হাসল। আমার পূর্ণ বিশ্বাস আছে অনন্যা, আমাদের সম্পর্কের মধ্যে যে সত্য আছে তা পরিবারও বুঝতে পারবে। আমাদের দুজনের সম্পর্ক শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না, আমাদের পরিবারকেও এর অংশ করতে হবে। তারপর কিছুদিন পর দুজনেই নিজেদের পরিবারের সাথে এই সম্পর্কের ব্যাপারে কথা বললেন। আদিত্যের বাড়িতে প্রথমে কিছুটা সংকোচ ছিল, কিন্তু যখন তারা আদিত্য আর অনন্যার মধ্যের ভালোবাসা দেখল তখন তারা ধীরে ধীরে এটা মেনে নিতে লাগল। অনন্যার পরিবারেও প্রথমে কিছু সমস্যা হয়েছিল, কিন্তু যখন তারা দেখল যে এই সম্পর্কটি সত্য তখন তারাও পুরোপুরি মেনে নিলেন। দুজনের পরিবার এখন এই সম্পর্কের জন্য প্রস্তুত ছিল এবং তারা একে আপন করে নিলেন। তাদের পরিবার তাদের আশীর্বাদ দিল এবং এখন দুজনের সম্পর্কের নতুন শুরু হয়ে গিয়েছিল। একদিন আদিত্য আর অনন্যা ঠিক করলেন যে তারা তাদের বিয়ের তারিখ ঠিক করবেন। এই সিদ্ধান্ত দুজনের জন্যই খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটা শুধু তাদের জন্য নয় বরং তাদের পরিবারের জন্যও এক বড় বিষয় ছিল। বিয়ের তারিখ ঠিক করার সময় দুজনে একে অপরের হাতের মধ্যে নিজেদের ভবিষ্যৎ দেখতে পেলেন।
এটা জেনে যে এখন তারা একে অপরের সাথে নিজেদের জীবনের প্রতিটি মুহূর্ত কাটানোর জন্য প্রস্তুত। তাদের বিয়ের দিন এসে গেল। সাদামাটাভাবে কিন্তু পূর্ণ ভালোবাসা আর শ্রদ্ধার সাথে বিয়ের আয়োজন হল। তাদের বিয়ের পর এক নতুন শুরু হল, যেখানে দুজনেই একে অপরকে সঙ্গী হিসেবে গ্রহণ করলেন, এবং এই সম্পর্কটি এখন শুধু বন্ধুত্বের চেয়ে বড় হয়ে ভালোবাসা আর বোঝাপড়ার প্রতীক হয়ে উঠল। আদিত্য আর অনন্যার মাঝখানের সম্পর্ক এখন এক স্থায়ী বন্ধনে পরিণত হয়েছিল, যেখানে যে কোনো কঠিন পরিস্থিতির সামনে তারা একে অপরের সাথ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। বিয়ের পরের জীবনে আদিত্য আর অনন্যা দুজনের কেউই কখনো একে অপরের থেকে কোনো দূরত্ব অনুভব করেননি। অফিস, পরিবার এবং ব্যক্তিগত জীবন সব জায়গায় দুজনে একে অপরের সাথে ছিলেন। আদিত্য সবসময় এটা অনুভব করত যে এই সম্পর্ক শুধু একদিনের ছিল না, বরং এটা এক পুরো জীবনের সাথ ছিল, যেখানে ভালোবাসা আর বিশ্বাস দুইই গুরুত্বপূর্ণ ছিল। এখন আদিত্য আর অনন্যার সম্পর্কে এক নতুন পরিচয় তৈরি হয়ে গিয়েছিল। বিয়ের পর দুজনে নিজেদের জীবনের প্রতিটি অংশ একে অপরের সাথে ভাগ করে নিলেন। কাজের সময় আদিত্য নিজের কঠোর পরিশ্রম কখনো ছাড়েনি, কিন্তু এখন তার পরিশ্রমের লক্ষ্য শুধু কাজ ছিল না, বরং অনন্যার সাথে নিজের স্বপ্নগুলো পূরণ করাও ছিল। অনন্যাও নিজের পরিবারের সাথে কাজ করার পাশাপাশি আদিত্যের প্রতিটি পদক্ষেপ বুঝতে পারছিলেন, এবং দুজনে মিলে নিজেদের জীবনের প্রতিটি মুহূর্ত খুশিতে কাটালেন। কিন্তু একদিন আদিত্য অনন্যাকে বলল, অনন্যা, তুমি জানো যে এখন আমাদের দুজনের কাছে আমাদের জীবনের সবথেকে প্রিয় অংশ আছে, আমাদের সম্পর্ক। কিন্তু আমি এটাও জানি যে আমাদের একে অপরের সাথে এই সফরকে আরও মজবুত বানাতে হবে। আমাদের সম্পর্ককে শুধু ভালোবাসার সাথে নয়, বরং দায়িত্বের সাথেও বাঁচতে হবে। আমাদের দুজনের কখনো একে অপরের থেকে বেশি প্রত্যাশা রাখা উচিত নয়। আমাদের শুধু একে অপরের সঙ্গ চাই। অনন্যা আদিত্যে দিকে তাকালেন, এবং তার চোখে এক নতুন বোঝাপড়া আর ভালোবাসা ছিল। আমি সব সময় তোমার সাথে আছি আদিত্য। আমাদের সম্পর্ক এখন শুধু আমাদের মধ্যে নেই, এটা আমাদের পরিবার আর পৃথিবীর জন্যও এক উদাহরণ। আমরা দুজনে মিলে এটাকে আরও ভালো বানাব। আমাদের জীবন এখন শুধু আমাদের দুজনের নয়, বরং আমাদের পরিবার আর সম্পর্কেরও অংশ হয়ে গেছে। আদিত্য অনন্যার হাত ধরল এবং বলল, আমাদের সম্পর্কে কোনো গোপন কথা নেই। আমাদের ভালোবাসা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা এখন সবার জন্য। আমরা দুজনে এই সম্পর্ককে আরও মজবুত বানাব। তাদের চোখে এখন কোনো ভয় ছিল না, ছিল কেবল ভালোবাসা, বিশ্বাস আর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথ। কিন্তু ভাগ্যের লিখন খণ্ডানো যায় না। যাই হোক, আদিত্য আর অনন্যার সম্পর্ক এখন পুরোপুরি নিজের পরিচয় তৈরি করে নিয়েছিল। বিয়ের পর তাদের জীবন আর অন্য কোনো দিকে যাচ্ছিল না, বরং এক মজবুত, স্থায়ী এবং গভীর সম্পর্কের দিকে এগিয়ে গিয়েছিল। দুজনের জন্য এখন কোনো পথই একাকী ছিল না, কারণ প্রতিটি কদমে একে অপরের সাথ ছিল। তাদের জীবনের প্রতিটি মুহূর্ত এক নতুন অধ্যায় হিসেবে সামনে আসছিল, এবং এখন তারা দুজনেই বুঝে গিয়েছিলেন যে তাদের এই সম্পর্ক শুধু প্রেম নয়, বরং একটি অংশীদারিত্ব, পার্টনারশিপ। এমন এক অংশীদারিত্ব যা সততা, বিশ্বাস আর দায়িত্ববোধে পূর্ণ ছিল। অফিসে কাজ করার সময় আদিত্য এটা অনুভব করল যে এখন সে নিজের সম্পর্ককে আরও ভালো বানানোর জন্য কিছু বিশেষ পদক্ষেপ নিতে পারে। সে জানত যে তার আর অনন্যার সম্পর্ক কেবল অফিস পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারে না, কারণ দুজনের জীবনের উদ্দেশ্য এখন একে অপরের সাথে নিজেদের স্বপ্ন পূরণ করা। আদিত্য নিজের কাজে আরও দক্ষতা দেখাতে শুরু করল। সে কেবল নিজের দায়িত্বগুলোই পালন করছিল না, বরং সে নিজের সম্পর্কের ক্ষেত্রেও এটা শিখে নিয়েছিল যে সত্যিকারের পরিশ্রম আর ভরসা দুটোই খুব জরুরি। কিন্তু যখন আদিত্য আর অনন্যার বিয়ের মাত্র কয়েক মাস হয়েছিল, তখন আরও একটি বড় চ্যালেঞ্জ তাদের সামনে এলো। একদিন অফিসে আদিত্য জানতে পারল যে তার কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব তাকেই দেওয়া হচ্ছে। এই প্রজেক্টটি শুধু তার পরিশ্রমের এক বড় উদাহরণ ছিল না, বরং এটা তার জন্য এক নতুন চ্যালেঞ্জও ছিল। আদিত্য এই দায়িত্ব হাসি মুখে গ্রহণ করল, কিন্তু এর সাথেই তাকে নিজের জীবনের কিছু অংশে পরিবর্তনও আনতে হল। এই পরিবর্তন শুধু অফিসেই ছিল না, বরং তার ব্যক্তিগত জীবনেও ছিল। এখন তাদের দুজনের কাছে কিছুটা কম সময় থাকত, কিন্তু এর মানে এই ছিল না যে তাদের সম্পর্ক দুর্বল হবে, বরং এই সম্পর্ক এখন আরও মজবুত হতে চলেছিল। অনন্যা আদিত্যকে পুরোপুরি সাহায্য করলেন। তিনি জানতেন যে আদিত্যের জন্য এই নতুন প্রজেক্ট এক বড় সুযোগ ছিল, এবং তার সফল হওয়া কেবল আদিত্যের জন্য নয়, বরং তাদের সম্পর্কের জন্যও গুরুত্বপূর্ণ ছিল। অনন্যা আদিত্যকে সব সময় অনুপ্রাণিত করলেন। তাকে বোঝালেন যে এই নতুন প্রজেক্টের জন্য তাকে সময় আর পরিশ্রম দিতে হবে, তবেই সে এটাকে সঠিকভাবে করতে পারবে। তাদের বিয়ের পর এটা সবথেকে বড় পরীক্ষা ছিল, এবং তারা একে অপরের সাথে মিলে এটা পার করলেন।
আদিত্যের প্রজেক্টের সাফল্য কেবল তাকে এক অনন্য উচ্চতা দিল না, বরং সেই বিশ্বাসকেও মজবুত করল যা সে আর অনন্যা একে অপরের মধ্যে তৈরি করেছিলেন। এটা শুধু কাজের সাফল্য ছিল না, বরং এটা ছিল তাদের সম্পর্কেরও সাফল্য। তাদের সম্পর্কের ভিত্তি এখন অত্যন্ত মজবুত হয়ে গিয়েছিল এবং তারা দুজনেই একে অপরের সবথেকে বড় সহায়ক হয়ে উঠেছিলেন। একদিন আদিত্য আর অনন্যা একসাথে এক নতুন দিশায় পা বাড়ানোর সিদ্ধান্ত নিলেন। তাদের কাছে এখন একে অপরের জন্য সময় ছিল এবং তারা দুজনেই এটা বুঝতে পারছিলেন যে জীবনে একে অপরের সাথে কাটানো প্রতিটি মুহূর্তের গুরুত্ব আছে। তারা তাদের যাত্রা শুরু করলেন, কিন্তু এখন তাদের কাছে শুধু একটি সম্পর্ক ছিল না, তাদের কাছে এখন একটি স্থায়ী ভালোবাসা ছিল, একটি অংশীদারিত্ব ছিল যা সবকিছুর ঊর্ধ্বে ছিল। একদিন আদিত্য অনন্যাকে বলল, আমাদের দুজনের মধ্যে যে সম্পর্ক আছে তা এখন আমার জন্য সবথেকে বড় উপহার। তুমি আমার সাথে আছো এবং এটাই আমার জন্য সবথেকে জরুরি। অনন্যা হাসি মুখে বললেন, আর আমি সব সময় তোমার সাথেই থাকব আদিত্য। আমরা দুজনে এই সফর একসাথে পাড়ি দেব। আদিত্য আর অনন্যার সম্পর্কের এটা ছিল এক নতুন শুরু, এমন এক সম্পর্ক যা কেবল ভালোবাসা দিয়ে নয়, বরং বোঝাপড়া, সমর্থন আর বিশ্বাস দিয়ে তৈরি করা হয়েছিল। তাদের জন্য জীবনের কোনো মোড়ই এখন কঠিন ছিল না, কারণ তারা জানতেন যে যদি তারা একে অপরের সাথে থাকেন তবে তারা যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারবেন। আদিত্য তার জীবনের সবথেকে বড় সিদ্ধান্তগুলো নিয়েছিল, নিজের ভালোবাসাকে সততা আর নিষ্ঠার সাথে বাঁচার। সে বুঝেছিল যে সম্পর্কের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি, শুধু একে অপরকে ভালোবাসা নয়, বরং সেই ভালোবাসাকে সঠিক উপায়ে নিভিয়ে চলাও। অনন্যাও এই কথা বুঝতে পেরেছিলেন যে তাদের সম্পর্ক শুধু একটি গল্প নয়, বরং একটি যাত্রা, যা তারা নিজেদের স্বপ্ন সত্যি করার জন্য একসাথে শুরু করেছিলেন। তাদের ভালোবাসা এখন শুধু এক আবেগীয় টান ছিল না, বরং এটা এক মজবুত ও স্থায়ী বন্ধন হয়ে গিয়েছিল যা জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিল। বিয়ের অনেক বছর পর আদিত্য আর অনন্যা একসাথে নিজেদের পরিবারও শুরু করলেন এবং তাদের ভালোবাসা এখন কেবল তাদের জন্য নয়, বরং তাদের সন্তানদের জন্য এক আদর্শ হয়ে উঠেছিল। এটা সেই একই ভালোবাসা ছিল যা তারা শুরুতে অনুভব করেছিলেন এবং এখন এটা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ছড়িয়ে পড়ার অপেক্ষায় ছিল। তাদের জীবন এখন শুধু একটি সফর ছিল না, বরং একটি গল্প ছিল, এমন এক গল্প যা কখনো শেষ হবে না, কারণ এটি প্রেম আর বিশ্বাসের ভিত্তির ওপর দাঁড়িয়েছিল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটা শিখতে পারি যে সফলতা কেবল পরিশ্রম আর সততা থেকে আসে না, বরং যখন তা প্রেম আর মনুষ্যত্বের সাথে মিলিত হয় তখন তা আরও বেশি মজবুত হয়ে ওঠে। সম্পর্কের মধ্যে সততা আর বিশ্বাস থাকা উচিত, আর যদি আমরা একে অপরের সাথ নিভিয়ে চলি তবে কোনো সমস্যাই আমাদের টলাতে পারবে না। জীবনের প্রতিটি কদমে একে অপরের সাহায্য আর সমর্থন জরুরি, যাতে আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি এবং একসাথে নিজেদের পথে চলতে পারি। কিন্তু এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি কখনো কোনো সম্পর্কে নিজের আত্মসম্মান আর বিশ্বাসকে সবথেকে উপরে রেখেছেন? আপনারাও কি আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা আর মনুষ্যত্বকে সবার আগে মনে করেন? কমেন্টে আমাদের জানান এবং আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। আর যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আপনি আরও এমন অনুপ্রেরণামূলক গল্প দেখতে পারেন। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত মনুষ্যত্ব বজায় রাখুন, ভালোবাসা ছড়িয়ে দিন এবং কারোর বাধ্যবাধকতা বা পরিস্থিতির সুযোগ নেবেন না।